বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিভৃত বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ করিম শিমুল, প্রভাষক বাংলা, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেনবাগ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠ অর্থাৎ বাংলা প্রথম পত্রের কবিতা অংশ থেকে আলোচনা করব। তো আলোচনার পূর্বে তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি। তোমরা স্ক্রিনে যে ছবিটা দেখছো, এই ছবিটাতে আসলে কি বোঝানো হয়েছে তোমরা কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেবে বলো। আশা করি তোমরা ছবিটি সম্পর্কে বুঝতে পারছো। এখানে মূলত মানুষের বিবর্তনবাদ সম্পর্কে বোঝানো হয়েছে, অর্থাৎ আমরা এবং আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল তার একটি চিত্র উপস্থাপন করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই ধারাবাহিকতায় আমাদের পাঠ্য বইয়ে আমাদের পূর্বপুরুষদের সংক্রান্ত যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আর যেই ভিডিওতে এই পূর্বপুরুষদের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতায়। কবিতাটির রচয়িতা কবি আবু জাফর ওবায়দুল্লাহ। তো এই কবিতাটি আসলে আমরা কেন পড়ব, বা এই কবিতাটি পড়ে আমরা কি শিখতে পারব? এই কবিতাটি পড়ার পরে আমরা কবি পরিচিতি বলতে পারবো, কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবো, পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাস ব্যাখ্যা করতে পারবো এবং জাতীয় সংগ্রামের অনুষঙ্গসমূহ বিশ্লেষণ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা সর্বপ্রথম আজকের কবিতাটির কবি পরিচয় সম্পর্কে সামান্যতম ধারণা লাভ করার চেষ্টা করি। তোমরা স্ক্রিনে যে ছবিটি দেখছো, এই ছবিটি কবি আবু জাফর ওবায়দুল্লাহ। তিনি জন্মগ্রহণ করেন 1934 খ্রিস্টাব্দে। তার পেশা ছিল অধ্যাপনা এবং তিনি অধ্যাপনা করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1979 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে সাত নরীহার, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি ইত্যাদি। আর বরেণ্য এই কবি মৃত্যুবরণ করেছিলেন 2001 খ্রিস্টাব্দের 19 মার্চ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলো একে একে আজকে আমাদের কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা করি। কবি প্রথমেই বলছেন আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, অর্থাৎ কবি আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের কিছু বৈশিষ্ট্যের কথা এখানে বলতে চাচ্ছেন। কবি বলছেন যে তার করতলে পলিমাটির সৌরভ ছিল। এখানে খেয়াল করো, করতল এই শব্দটার অর্থ হচ্ছে হাতের তলা বা হাতের নিচে অর্থাৎ হাত, এবং সেখানে পলিমাটির সৌরভ ছিল। পলি মাটি তোমরা জানো যে কৃষক যারা তাদের কিন্তু মাটি নিয়ে কাজ করতে হয়। তার মানে এই লাইনটার কথা দিয়ে তিনি বোঝাতে চাচ্ছেন যে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা আসলে কৃষক ছিল। এবং আরও কি ছিল, দেখো তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। অর্থাৎ আমাদের পূর্বপুরুষ যারা তারা একদিকে যেমন কৃষক ছিল, তেমনি তারা অন্যায় অত্যাচার বিভিন্ন ধরনের শাসনের শিকার হতো। এবং এই যারা শাসক গোষ্ঠী ছিল তারা কিন্তু আমাদের পূর্বপুরুষদের শাসন করেছে পেছন থেকে, অর্থাৎ নির্যাতন করেছে পেছন থেকে। কারণ কি, দেখো যদি সামনে থেকে নির্যাতন করা হতো তাহলে কিন্তু এই জায়গায় পিঠে শব্দটা না দিয়ে বুকে বা সামনে শব্দ থাকতো। অর্থাৎ যারা শোষণ নির্যাতন করেছে আমাদের পূর্বপুরুষদের, তারা কি করেছে আমাদের পূর্বপুরুষদের কাপুরুষের মতো পেছন থেকে কিন্তু নির্যাতন করেছে। তো এরপরে কবি বলছেন তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। অর্থাৎ এই জায়গাতে পাহাড় অতিক্রম করা এটা কিন্তু একটা দুঃসাহসিক কাজ। তার মানে এই জায়গাতে কবি বলতে চাচ্ছেন আমাদের পূর্বপুরুষ যারা তারা কিন্তু অত্যন্ত সাহসী ছিলেন। কবি বলছেন অরণ্য এবং সাপদের কথা বলতেন। অর্থাৎ কবি বলতে চাচ্ছেন আমাদের পূর্বপুরুষ যারা তারা একদিকে যেমন কৃষক ছিল, একদিকে নির্যাতিত হইতো, অপরদিকে তাদের তার প্রচণ্ড সাহসী ছিলেন। আর এই সাহসিকতা
থাকার কারণেই তারা কি করতো বলতো, তারা অরণ্য এবং সাপদের কথা বলতেন। অরণ্য এই জায়গায় ভালোবাসার একটা প্রতীক, সবুজ সমারোহ, এবং সাপদ হিংস্রতার প্রতীক। অর্থাৎ একদিকে যেমন ভালোবাসা থাকবে, অন্যদিকে তেমনি এই ভালোবাসাটা রক্ষা করার জন্য প্রয়োজনে হিংস্রও হতে হবে। এই সমস্ত কথা কিন্তু আমাদের পূর্বপুরুষরা বলতেন। কবি বলছেন পতিত জমি আবাদের কথা বলতেন। এখানে খেয়াল করো, এই জায়গায় কবি বলছেন যে পতিত জমি অর্থাৎ যে সমস্ত জমি বা যে সমস্ত আবাদি জমি, অনাবাদি জমি আছে, সেই সমস্ত জমি তারা কি করতেন, আবাদ করতেন, অর্থাৎ চাষের যোগ্য করে তুলতেন। এই জায়গাতে কবি আমাদের পূর্বপুরুষদের পরিশ্রমের কথা বলতেন। কারণ কি, একটা পতিত জমিতে কখনোই কিন্তু ফসল হবে না যতক্ষণ পর্যন্ত পরিশ্রম না করে সেটাকে ফসলের জন্য উপযোগী করে তোলা হবে। তো আমাদের পূর্বপুরুষরা তাদের পরিশ্রমের মাধ্যমে এ সমস্ত পতিত জমি আবাদের যোগ্য করে তুলতেন, চাষের যোগ্য করে তুলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। তো এই জায়গাতে কবি এখানে কবিতার বিভিন্ন ধরনের অর্থ করেছেন। তো আমরা এই স্তবকগুলো আলোচনা করার প্রেক্ষিতে আমরা কবিতার একটা সংজ্ঞা পাবো। তো সেই কবিতাটা আসলে কি, তো আমরা পরবর্তী লাইনেই বুঝতে পারবো যে আসলে কোন কবি এবং কবিতার বলতে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন। কবি বলছেন জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। অর্থাৎ একটু আগে আমরা যে লাইনটা দেখলাম, কবি এবং কবিতার কথা বলতেন, এই জায়গাতে এসে কবি সেই কবিতারই একটা সংজ্ঞা দিচ্ছেন যে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। অর্থাৎ এই জায়গাতে কবি কিন্তু আমাদের পূর্বপুরুষদের নির্ভীকতার একটা পরিচয় দিয়েছেন। কারণ যদি নির্ভীক না হওয়া যায় তাহলে কখনোই মুখ দিয়ে সত্য বাক্য উচ্চারণ করা সম্ভব নয়। তো আমাদের পূর্বপুরুষ যারা ছিল এরা কি করতো, এরা নির্ভীক ছিল, জীবনের পরোয়া না করে সবসময় সত্য কথা বলতো। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। অর্থাৎ এই জায়গাতে কবি বোঝাতে চাচ্ছেন কর্ষিত জমি অর্থাৎ যে জমি চাষ করা হয়েছে এবং তার যে শস্য দানা অর্থাৎ চাষের পরে যে ফসল হয়েছে, এটা আসলে কবি বোঝাতে চাচ্ছেন যে পরিশ্রম, জমি কর্ষণ করতে যেমন পরিশ্রম হয় আর পরিশ্রমের পর যে ফলাফল হয়, তো কবিতার সংজ্ঞা হিসেবে কবি এটাই বলছেন যে পরিশ্রমের যে একটা সুন্দর ফলাফল সেইটাই কিন্তু কবিতা। এরপরে কবি বলছেন যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। অর্থাৎ অর্থাৎ আমরা এর আগে যেটা দেখলাম, যিনি সত্য বলতে পারে না এবং যিনি পরিশ্রম করতে পারে না তিনি কি করবেন, ঝড়ের আর্তনাদ শুনবে। অর্থাৎ এই জায়গাতে আমরা এই স্তবকে কবিতার সংজ্ঞাটা বলতে বুঝতে পারছি। কবি প্রথমত বলছেন যে পরিশ্রম করতে হবে, আর দ্বিতীয়ত বলছেন যে কি করতে হবে বলতো, এবং পরিশ্রম করতে হবে এবং সাহসী হতে হবে, নির্ভীক হতে হবে, তাহলেই কিন্তু সফলতা পাওয়া যাবে। তো এই জন্য কবি বলছেন এখানে কবিতার সংজ্ঞাটা হিসেবে তিনি পরিশ্রম এবং সাহসিকতার কথা বলছেন। যদি কেউ পরিশ্রম না করে তাহলে ঝড়ের আর্তনাদ শুনবে, অর্থাৎ তার জীবনে বিপর্যয় নেমে আসবে। আবার যদি সাহসিকতার সঙ্গে সব রকম সমস্যার মোকাবেলা না করে তাহলেও কিন্তু ঝড়ের আর্তনাদ শুনবে, অর্থাৎ তার জীবনে এক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশের মুখোমুখি হতে হবে। এরপরে কবি বলছেন যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। অর্থাৎ যার ভিতরে পরিশ্রম নাই, যার ভিতরে সাহসিকতা নাই, সে কি করবে, দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, অর্থাৎ সব ধরনের অধিকার থেকে কিন্তু সে বঞ্চিত হবে। এরপর কবি বলছেন যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। অর্থাৎ আমরা এই যে কবিতাটি কবি এখানে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, তো এই স্তবকের পরে আমরা কবিতার যে অর্থটা পাচ্ছি সেই অর্থটা হচ্ছে প্রথমত পরিশ্রম করা এবং দ্বিতীয়ত সাহসিকতা অর্জন করা। অর্থাৎ যদি কেউ পরিশ্রম না করে কিংবা যদি কেউ সাহসিকতার পরিচয় না দেয় তাহলে কিন্তু আজন্ম কৃতদাস থেকে যেতে হবে, অর্থাৎ অন্যের অধীনে থেকে তাকে কাজ করতে হবে, নিজের ব্যক্তিসত্তা বলে তার আর কিছুই থাকবে না। এরপর কবি বলছেন আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। অর্থাৎ কবি একটা স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটা যাতে সত্যি হয় সেই একটা প্রত্যাশা করছেন। এরপর কবি বলছেন উনানের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। অর্থাৎ এই জায়গাতে কবি বলতে চাচ্ছেন যে উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা, এখানে একটা সম্ভাবনার কথা কবি কিন্তু আমাদের সামনে উপস্থাপন করছেন। এরপর কবি বলছেন আমি আমার মায়ের কথা বলছি। এরপর কবি প্রথমত তার পূর্বপুরুষদের কথা বলছেন, এরপর তার মায়ের কথা বলছেন। এরপর বলছেন তিনি বলতেন
অর্থাৎ কবির মা যিনি, তিনি বলতেন যে প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। এই জায়গাতে খেয়াল করো যে প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে, এই কথাটার অর্থ হচ্ছে কবি চেষ্টা করার কথা বলছেন। অর্থাৎ যদি কেউ চেষ্টা করে তাহলে তার পরিশ্রমের ফলাফল তিনি যতটুকু আশা করছেন ততটুকু না হলেও কিন্তু একটা সম্ভাবনার দ্বার পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু যদি কেউ চেষ্টা নাই করে তাহলে কিন্তু সে সবসময় সমস্যার সম্মুখীন হবে, তার কোনো ফলাফল আসবে না। এজন্য কবি বলছেন যে প্রবহমান নদী, অর্থাৎ যে নদী সবসময় বেয়ে চলেছে, সেই নদী কী করে, যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। অর্থাৎ আমরা যদি চেষ্টা করি তাহলে সেই চেষ্টার ফলাফল কিন্তু আমরা এক সময় না এক সময় পাবই। আর কবি বলছেন যে কবিতা শুনতে জানে না, অর্থাৎ এই স্তবকে এসে আমরা কবিতার একটা অর্থ পাচ্ছি, সেই অর্থটা কি, চেষ্টা করা। তো এই জায়গায় কবি বলছেন যে কবিতা শুনতে জানে না, অর্থাৎ যে চেষ্টা করে না সে কী করবে, সে নদীতে ভাসতে পারে না, অর্থাৎ তিনি কোনো কাজই করে সফল হতে পারবে না। এরপর বলছেন যে কবিতা শুনতে জানে না, অর্থাৎ যে চেষ্টা করে না, সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। এই মাছের সঙ্গে খেলা করার অর্থ কি, মাছের সঙ্গে আসলে কি মানুষ খেলা করতে পারে? মাছ তো মানুষ দেখলেই সে ভয়ে দৌড় দিবে। অর্থাৎ এই জায়গাতে ভালোবাসার কথা বলছেন। অর্থাৎ যে ভালোবাসার একটা চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু যারা শত্রু আছে, যারা আমাদেরকে এড়িয়ে চলে, অ্যাভয়েড করে চলে, তাদের সঙ্গেও কিন্তু একটা সখ্যতা অর্জন করা সম্ভব হবে। এরপর কবি বলছেন যে যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। অর্থাৎ এই জায়গাতে আমরা তাইলে পেলাম কবিতার দুইটি অর্থ পেলাম, একটা হচ্ছে চেষ্টা করা আর একটা হচ্ছে ভালোবাসার অর্থ জানা। অর্থাৎ যার ভিতরে ভালোবাসাও নেই কিংবা যে কোনো কিছুর চেষ্টাও করে না, সে কী করবে, মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারবে না। অর্থাৎ কোনো ভালো কাজে অথবা কোনো প্রাপ্যই কিন্তু সে পাবে না। এরপর কবি বলছেন যে আমি কিংবদন্তির কথা বলছি, অর্থাৎ তিনি জনশ্রুতির কথা বলছেন। এই জায়গাতে কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি, যেটা দীর্ঘদিন ধরে প্রচলিত হয়ে আসছে মানুষের মুখে মুখে, সেটাকেই বলা হয় কিংবদন্তি। তো এই পূর্বপুরুষদের যে বৈশিষ্ট্য বা যে কথোপকথন, যে কথাবার্তাগুলো, সেগুলো কিন্তু দীর্ঘদিন ধরেই মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে। সেই কথাই কবি এখানে বলছেন যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, একই লাইন বারবার রিপিট করা হয়েছে। এরপরে বলছেন আমি বিচলিত স্নেহের কথা বলছি। এই জায়গায় দেখো, একদিকে স্নেহ শব্দটা রয়েছে আর একদিকে রয়েছে বিচলিত স্নেহ। এই বিচলিত স্নেহটা কি, খেয়াল করো যে পরিবারের প্রত্যেকটা সদস্যের প্রতি কিন্তু প্রত্যেকের এক ধরনের স্নেহ, মায়া, মমতা থাকে। আর এই স্নেহটা কখন বিচলিত হয়, যখন তার কোনো পরিবারের কোনো সদস্যের কোনো একটা ক্ষতি হতে পারে বা এরকম ক্ষতির সম্ভাবনা রয়েছে, এরকম যখন মনের ভিতরে আসে তখন কিন্তু সেই স্নেহটা বিচলিত হয়ে ওঠে। না জানি আমার ভাইয়ের কি হয়, না জানি আমার বোনের কি হয়, না জানি আমার পিতামাতার কি হয়, এ ধরনের কথা কিন্তু কবি বলছেন। এরপর বলছেন গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছে, অর্থাৎ কবি তার বোনের মৃত্যুর কথা বলছেন। তো এই মৃত্যুটা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, সেগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো। তো এরপরে কবি বলছেন যে আমি আমার ভালোবাসার কথা বলছি। অর্থাৎ এই জায়গাতে কবির পরিবার, অর্থাৎ আমাদের যে একটা সময় বিপর্যয় নেমে এসেছিল, সেই বিপর্যয়ের কথাই কিন্তু বলছেন। যেই বিপর্যয়ের ফলাফল কী হয়েছিল, আমাদের অনেকের মা মারা গিয়েছিল, আমাদের অনেকের বোন মারা গিয়েছিল, এবং আমাদের অনেকের ভালোবাসা স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন অনেকেই কিন্তু মারা গিয়েছিল একটা বিপর্যয়। সেটা কোন বিপর্যয়? কবি বলছেন ভালোবাসা দিলে মা মরে যায়। অর্থাৎ এই মাটা কিন্তু একদিকে আমাদের জন্মদাত্রী মা এবং অন্যদিকে কিন্তু দেশমাতা। অর্থাৎ কবি বলতে চাচ্ছেন যে দেশটাকে ভালোবাসতে গেলে কিন্তু কি হয়, অনেকেই শহীদ হয়ে যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য কিন্তু অনেকেই শহীদ হয়ে যায়। তো এই জায়গায় কবি বলছেন যে যুদ্ধ আসে ভালোবাসে। অর্থাৎ এই জায়গাতে কবি বলছেন যদি আমি দেশকে ভালোবাসি তাহলে এই দেশটাকে রক্ষা করার জন্য কিন্তু যুদ্ধ আসে, যেমন যুদ্ধ এসেছিল কিন্তু 1971 সালে। এরপর কবি বলছেন মায়ের ছেলেরা চলে যায়। কোথায় চলে যায় বলতো? মায়ের ছেলেরা কিন্তু সেই যুদ্ধক্ষেত্রে চলে যায়। অর্থাৎ মায়ের ভালোবাসার রক্ষা করার জন্য, দেশটাকে রক্ষা করার জন্য, মাতৃভাষাটাকে রক্ষা করার জন্য কিন্তু তারা যুদ্ধে চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি, অর্থাৎ কবির যে সমস্ত ভাইয়েরা যুদ্ধে চলে গিয়েছিল সেই সমস্ত ভাইয়েদের কথা কবি এখানে তুলে ধরেছেন। এরপর বলছেন যে কবিতা শুনতে জানে না। এই জায়গাতে
তাহলে আমরা কি করতে পারছি, কবিতার অর্থ কি পাচ্ছি? এই জায়গাতে আমরা কবিতার অর্থ পাচ্ছি যারা দেশকে ভালোবাসতে পারে না, যারা নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসতে পারে না, তারা এর অর্থ হচ্ছে অর্থাৎ দেশকে ভালোবাসা এবং আত্মীয় স্বজনকে ভালোবাসা, এটাও এই কবিতাটার অর্থ। তো এই স্তবকে কবি এসে বলছেন যারা দেশকে ভালোবাসতে পারে না তারা কি করবে, সে সন্তানের জন্য মরতে পারে না। অর্থাৎ যদি দেশকে ভালোবাসা না যায় তাহলে কিন্তু দেশের জন্য মৃত্যুবরণও কেউ করতে পারবে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। অর্থাৎ এই জায়গাতে এই কবিতাটার অর্থ কিন্তু দেশকে ভালোবাসা, অর্থাৎ যিনি দেশকে ভালোবাসতে পারবেন না তিনি কিন্তু কখনো যুদ্ধেও যেতে পারবেন না। এরপর কবি বলছেন যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। অর্থাৎ কবি বলতে চাচ্ছেন এই যে সূর্য, এই সূর্যটা কিন্তু সকল শক্তির একটা উৎস, তার ভিতরে তার হৃদয়ে অর্থাৎ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে একটা শক্তির প্রয়োজন, সেই শক্তিটা কিন্তু সে হৃদয়ে ধারণ করতে পারে না। কে ধারণ করতে পারে না? যে কবিতা শুনতে জানে না। আর এখানে এই কবিতাটার অর্থ কি? কবিতাটার অর্থ হচ্ছে দেশকে ভালোবাসা। এরপর আবার কবি কিংবদন্তির কথা বলছেন, অর্থাৎ তার পূর্বপুরুষদের কথা বলছেন, এবং সেখানে কবি বলছেন যে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ কি? তিনি কৃতদাস ছিলেন। অর্থাৎ কবি বলতে চাচ্ছেন যে আমার পূর্বপুরুষ বা কবির পূর্বপুরুষ যারা ছিল তারা একদিকে যেমন প্রচণ্ড সাহসী ছিলেন, একদিকে যেমন তাদের ভিতরে প্রচণ্ড ভালোবাসা ছিল, একদিকে তারা যেমন দেশকে প্রচণ্ড ভালোবাসতেন, একদিকে তাদের ভিতরে প্রচণ্ড স্নেহ ছিল, তারপরেও তারা কিন্তু সবসময় অত্যাচারিত হতো। তারা প্রচণ্ড সাহসীও ছিলেন, তারপরে অত্যাচারিত হতো, কারণ কি? তারা কৃতদাস ছিল। এরপর কবি বলছেন যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। এই জায়গাতে কর্ষণ শব্দের অর্থ কিন্তু আমরা একটু আগেই বলেছি যে চাষ করা, কিন্তু এখানে কবি বলছেন আসলে যে প্রচণ্ড পরিশ্রম করা। তো কবি বলছেন যে পরিশ্রম করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, অর্থাৎ যিনি পরিশ্রম করেন তিনি পরিশ্রমের কিন্তু একটা উপযুক্ত ফল পাবেন। এরপর যে মৎস্য পালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। অর্থাৎ একটু আগে আমরা এই মৎস্য সম্পর্কে কিন্তু দেখেছি যে মাছের সঙ্গে খেলা করা, অর্থাৎ আমরা সেখানে ভালোবাসার একটা ইঙ্গিত দিয়েছি। তো কবি এখানে বলছেন যিনি ভালোবাসতে পারেন তিনি কি করবেন? প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। অর্থাৎ যদি ভালোবাসতে পারা যায় তাহলে যেই প্রবহমান নদী ছুটে চলে সবসময়, যাকে কখনো বেগে পাওয়া যায় না, তিনি সেটাও কিন্তু তাকে পুরস্কৃত করবে। তো এরপরে কবি বলছেন যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। এই জায়গাতেও কবি ভালোবাসার একটা পরিচয় দিয়েছেন যে ভালোবাসলে কিন্তু এক আশীর্বাদ পাওয়া যাবে। এরপর কবি বলছেন যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। অর্থাৎ এখানে কিন্তু এক পরিশ্রমের কথা বলা হয়েছে যে লৌহ খণ্ডকে যে প্রজ্বলিত করে, অর্থাৎ যে প্রচণ্ড পরিশ্রম করে সেই পরিশ্রমের একটা ফলাফল কিন্তু এখানে পাওয়া যাবে। এরপর কবি বলছেন দীর্ঘ দেহ পুত্রগণ, অর্থাৎ তিনি আমাদেরকে অর্থাৎ তার পরবর্তী প্রজন্মদেরকে দীর্ঘ দেহ পুত্রগণ বলে সম্বোধন করছেন, এবং সেখানে তিনি বলছেন আমি তোমাদের বলছি। অর্থাৎ কবি আমাদেরকে এখানে বলছেন, কি বলছেন? যে আমি আমার মায়ের কথা বলছি, অর্থাৎ আমাদেরকে সম্বোধন করে এবার কবি তার মায়ের কথা বলছেন, তার মায়ের কথা বলছেন, পরবর্তীতে তার বোনের মৃত্যুর কথা বলছেন, ভাইয়ের যুদ্ধের কথা বলছেন। আসলে এইগুলো তিনি কেন বলছেন বলতে পারবা কেউ? এইগুলো তিনি আসলে বলছেন যে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা দেশের জন্য মৃত্যুবরণ করেছে, তারা অনেক আত্মত্যাগ করেছে, তারা বিভিন্ন ধরনের যুদ্ধ করেছে, কিন্তু আমরা যারা আছি আমরা কি করছি? আমরা এই প্রজন্মে এসে আমরা প্রচণ্ডভাবে অলস হয়ে পড়েছি, যার কারণে কিন্তু আমাদের এই ধরনের বিপর্যয় নেমে আসছে। আমাদের পূর্বপুরুষরা যদিও কৃতদাস ছিলেন কিন্তু তাদের ভিতরে এক ধরনের পরিশ্রমের মানসিকতা ছিল, ভালোবাসার মানসিকতা ছিল, কিন্তু আমরা বর্তমানে স্বাধীন সার্বভৌম দেশে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করেও এই পরিশ্রম না থাকার কারণে, আমাদের সাহসিকতা না থাকার কারণে আমরা স্বাধীন হয়েও কিন্তু কৃতদাসের মতোই দিন যাপন করছি। তো এই জায়গাতে আবার কবি বলছেন আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি ও কবিতার কথা বলছি। অর্থাৎ কবিতার ভালোবাসার যে বিসর্জন দিয়েছেন সেই বিসর্জনের কথা বলছেন, কবি এবং কবিতার কথা বলছেন। অর্থাৎ এই যে কবিতার যে আমরা অর্থগুলো পেলাম সেই অর্থগুলোর কথা কিন্তু এখানে তিনি আবার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। তার মানে এই কবিতার কথা বলছেন, তার মানে হচ্ছে তিনি আমাদের সাহসী হওয়ার কথা বলছেন, পরিশ্রমী হওয়ার কথা বলছেন, হৃদয়ে ভালোবাসার কথা বলছেন, স্নেহের কথা বলছেন। এই সমস্ত কথাগুলো কিন্তু আমাদেরকে আবার তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন, এবং শেষে বলছেন যে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। অর্থাৎ
সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। অর্থাৎ এই যে সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা, তার মানে হচ্ছে যে এই কবিতাটার যে অর্থগুলো পাইলাম, এই অর্থগুলো যখন আমরা সেটার বাস্তবায়ন করব, সেটাই আসলে কবিতাটা হয়ে উঠবে। এরপর বলছেন সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। অর্থাৎ ওই যে যে শব্দটার কথাটার বলছিলাম আমরা, যে এখানে আসলে প্রচণ্ড সাহসিকতার কথা বলছেন, সেই সাহসিকতা হচ্ছে কবিতা। তারপর বলছেন রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ ক্ষমতা, উচ্চারণ কবিতা। অর্থাৎ সব রকমের দুর্যোগ মোকাবেলা করে সাহসিকতার সঙ্গে লড়াই করে সব কিছু হাসিল করাটাই হচ্ছে কবিতা। এরপর বলছেন যে আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো, আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো। অর্থাৎ এই জায়গাতে কবি আমাদেরকে দীর্ঘদেহ পুত্রগণ অর্থাৎ আমাদেরকে সম্বোধন করে এই কথাগুলো বলছেন এবং স্মরণ করিয়ে দিয়েছেন যে আমাদের পূর্বপুরুষের বৈশিষ্ট্যগুলো, পূর্বপুরুষের যে জীবনভাব কেমন ছিল, সেই সমস্ত স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে তিনি বলছেন যে আমরা কি তাদের মতো কবিতার কথা বলতে পারবো। অর্থাৎ আমরা যে অলস হয়ে পড়েছি, আমরা যে পরিশ্রম করছি না, আমাদের ভিতরে যে সাহসিকতা নেই, এই জিনিসগুলো কি আমরা আবার ফিরিয়ে তুলতে পারবো। আর তারপর বলছেন যে আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো। অর্থাৎ আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা কি করছে, তারা পরিশ্রম করে ত্যাগ স্বীকার করে যে স্বাধীনতাটা এনে দিয়েছেন, আমরা স্বাধীন হয়েও কিন্তু সেই স্বাধীনতাটার পূর্ণ ভোগ করতে পারে না, পূর্ণ স্বাদ নিতে পারে না। তো এই কথাই বলছেন আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো, এটাই হচ্ছে কবির প্রত্যাশা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের কবিতার আলোচনা। আশা করি তোমরা কবিতাটি অত্যন্ত চমৎকারভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর যাবার আগে একটা কথা বলে যাই, যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।